প্রিয় দর্শক, সপ্তাহে ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছি আমি বর্ষণ কবির। ক্রিকেট মাঠে বাংলাদেশ দলের পারফরমেন্স যতটা আলোচনায়, তার চেয়ে কোনো ক্রমেই আলোচনা কম নেই ক্রিকেটকে মাঠে ফেরানোর তাগিদ নিয়ে, যা নিয়ে ক্লাব ক্রিকেট কর্মকর্তাদের সঙ্গে বারবার বৈঠকে বসছেন ক্রিকেটাররা। এসব নিয়ে আলাপ করার জন্যই আজকে আসলে স্টুডিওতে আমরা দুজন অতিথিকে পেয়েছি। স্বাগত জানাচ্ছি রফিকুল ইসলাম বাবু, সাবেক বিসিবি কর্মকর্তা এবং কাউন্সিলরও বটে ইন্দিরা ক্লাব, আর শামসুর রহমান শুভ, যার সবচেয়ে বড় পরিচয় সাবেক ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের এবং এখন বর্তমানে বাংলাদেশ ক্রিকেটার কল্যাণ সমিতির বা প্রতিষ্ঠানের হচ্ছিল এখন তিনি সদস্য। যিনি আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে এই কারণে যে মাঠের ক্রিকেটের যে অবস্থা চলছে, মানে আন্তর্জাতিক ক্রিকেটের দিকে তাকালে দেখা যাচ্ছে যে একটা কালো উইকেট নিয়ে এত আলোচনা, যদি আলোচনাটা কতটুকু যৌক্তিক সেটাও একটা মানে প্রশ্ন সাপেক্ষ। কারণ আমরা শুরু থেকেই এই কালো উইকেটই দেখে এসেছি, কিন্তু এবার মনে হচ্ছে একটু কালোটা একটু চোখে বেশি পড়ছে কিনা। একই সঙ্গে কৃষ্ণপক্ষ চলছে কিনা বাংলাদেশের ক্রিকেটে। আপনারা যেমন একটা মানে রিভার্স ইয়েতে আছেন, শুভ এখন নিজেও ক্রিকেট খেলছে, আমি নিশ্চয়ই ওনার কাছে যাব। তার আগে আমরা জানতে চাই, আপনাদের সঙ্গে বেশ কয়েক দফা কথা হয়েছে, আজকেও কথা হয়েছে প্রথম বিভাগ ক্রিকেটের যারা ক্লাব সংশ্লিষ্ট আছেন সিসিডিএম এর সঙ্গে। আসলে কি ক্রিকেট মাঠে ফিরছে কিনা, ক্রিকেট হচ্ছে না ক্রিকেট হচ্ছে? ধন্যবাদ। আপনারা ক্রিকেট হচ্ছে সেটা দেখছেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের খেলা, যে পিচটি নিয়ে আমরা গত বেশ কয়েক বছর যাবৎ মানে সমালোচনা করে আসছি এবং ফাইনালি কিউরেটর গামিনীকে এখান থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে এই শুধু পিচের কারণে। আপনারা জানেন যে ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ, বিশেষ করে লিমিটেড ওভারের ম্যাচগুলিতে কিন্তু দর্শকরা বা সবাই ক্রীড়ামোদীরা কি চায়, তারা চায় রান দেখতে, ভালো রান হোক, এটা একটা আনন্দ। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এই মিরপুরের উইকেটে এখন পর্যন্ত আমরা ওই রকম কিছু দেখতে পাইনি। এটার কারণ কি, এটা খুঁজে বের করা রহস্যময়। যে কারণে গামিনীকে সরানো হয়েছে এবং ভেবেছিলাম যে গামিনীর পরে যারা আসবে তারা এখানে রানে অ্যাটলিস্ট 50 ওভার্স ম্যাচে রান হবে, এটা সবাই আশা করেছিল, কিন্তু এটার ব্যতিক্রম হয়নি। দেখেন গতকালকে একটি খেলায় বাংলাদেশ কিভাবে হেরেছে। এটা কি বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে সারা বিশ্বকে ডমিনেট করেছে কিছুদিন আগেও, এবং বাংলাদেশের অবস্থান এখন এমন হয়েছে যে আগামী বিশ্বকাপে কিভাবে খেলবে সেটা নিয়ে এখন চিন্তিত সবাই। সরাসরি কোয়ালিফাই করতে পারবে নাকি আবার সেই সিঙ্গাপুর আর নামিবিয়ার সাথে খেলে আসতে হবে। আমি তো দেখছি নামিবিয়া সিঙ্গাপুরের সাথে খেলাটা, যে তেমনি আমাদের এই যে লোকাল লিগেও কিন্তু, ডোমেস্টিক লিগেও কিন্তু অচল অবস্থা। দেখেন আজকে মিটিং করেছে, বলছে যে খেলা হবে সময় মতো, এবং খেলাটা এমনভাবে শুরু করছে যে মাঝখান থেকে থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, প্রথম বিভাগ, প্রিমিয়ার ডিভিশন সব কিছুর থেকে মাঝখান থেকে শুরু করছে। আবার যেটা শুরু করছে সেটা কিন্তু এই মার্চ এপ্রিলে শেষ হয়েছে এই লিগটা। আবার যদি এই বছর আবার লিগ হয়, তাহলে এক বছরে আমরা 2টা লিগ খেলবো, এটা কি যুক্তিযুক্ত? কারা বসে আছে ক্রিকেট বোর্ডে আপনারা বুঝতে পারছেন। এটা শুভ, মানে ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই। আপনি তো আসলে একদিক থেকে আপনার যেহেতু ক্রিকেটের মঙ্গলটাই চাবেন, মাঠে ক্রিকেটটা থাকুক এটা চান, কিন্তু যেভাবে সব কিছু এগোচ্ছে এদেরকে আসলে ক্রিকেটটা মানে ক্লাব সংগঠক না থাকলে তো আপনাদের ক্রিকেট খেলাটাও হবে না, সেটা তৃতীয় বিভাগ বলেন আর প্রিমিয়ার লিগই বলেন। আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? এই ওনার সঙ্গে আপনার রুদ্ধদ্বার বৈঠক হয়েছে যেখানে মিঠুনও ছিলেন আপনাদের সভাপতি। আসলে ওখানে যদি যতটুকু আমাদেরকে একটু ধারণা দিতে পারেন কি কি কথা হয়েছে। দেখেন, আমার মনে হয় যে আমরা খুব পজিটিভ কথাই বলেছি। আর যেটা দেখেন ক্লাবের সাথে কোয়াব বসেছে, আমি ধন্যবাদ জানাতে যাচ্ছি যে তামিমকে, যে ওর ম্যানেজমেন্টের কারণেই কিন্তু আমরা এই ক্লাবের সাথে বসতে পেরেছি। ধন্যবাদ জানাচ্ছি বাবু ভাইকে, আরও আদার্স যারা ছিলেন সিনিয়র কর্মকর্তা, যারা ক্লাবের দীর্ঘদিন সময় ধরে আমরা ছোটোবেলা থেকে দেখছি ওনাদের ক্লাবের সাথে সম্পৃক্ততা, তো ওনারাও ছিলেন। তো আমাদের সাথে খুব একটা ভালো একটা কনভারসেশন হয়েছে। তো আমি আশা করব যে অবশ্যই আমি যেহেতু প্লেয়ার এখন প্রতিনিধিত্ব করছি কোয়াবের থেকে, কোয়াবটাও একটা প্লেয়ারের সংগঠক, তো আমি চাবো যে অবশ্যই খেলাটা মাঠে গড়াবে এবং সঠিক সময়ে না হলেও একটু আগে পিছে যেটাই হোক, যে খেলাটা মাঠে আমরা চাই যেহেতু আমরা প্লেয়ার। তো মানে এটা যদি পিছিয়ে, বাবু ভাই যেটা বলছিলেন যে মানে এখন যদি তৃতীয় বিভাগ আগে শুরু হওয়ার কথা বাছাই দিয়ে, এখন যদি মানে তৃতীয় বিভাগের ক্রিকেট যারা খেলবেন তারা খেলতে চাচ্ছেন না, সে কারণে প্রথম বিভাগ ক্রিকেটকে সামনে স্ক্যাজুলে আগিয়ে নিয়ে আসা হচ্ছে। তার একই দিকে একই বছরে দুটো যদি প্রিমিয়ার মানে আপনার প্রথম বিভাগ লিগ হয়, রোল অফ অনারে তো আপনার তাহলে 2025-এ যে এক্স চ্যাম্পিয়ন, তাহলে 25-এ আবার ওয়াই চ্যাম্পিয়ন হয়, তাহলে এরকম একটা স্ক্যাজুলে আসলে খেলাটা কতটুকু নিরাপদ যদি হয় আর কি শেষ পর্যন্ত? দেখেন খেলাটা গড়াক এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, হ্যাঁ, বাট
যেহেতু একটা বছরে পরপর দুইটা এটা একটু ক্ল্যাশ হয়ে যাচ্ছে, হ্যাঁ ক্লাবগুলোর জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বাট এন্ড অফ দ্য ডে দেখেন প্লেয়াররা মাঠে খেলবে। আর আপনি যেটা বললেন ক্লাবের সাথে প্লেয়ারদের, দেখেন ক্লাব বাংলাদেশ ক্রিকেটে আজকে এত দূর পর্যন্ত আসার পিছনে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু ক্লাবের, সেই সাথে কিন্তু প্লেয়ারদেরও একটা ভূমিকা আছে। হ্যাঁ, যে তারাই সবচেয়ে বড় স্টেক হোল্ডার, হ্যাঁ তাদের দুজনের সুন্দর একটা সম্পর্ক যখন থাকবে তখন খেলাটা সুন্দরভাবে মাঠে গড়াবে এবং খেলাটা আরো সুন্দরভাবে মানুষ দেখতে পাবে এবং আমরা ইন্টারন্যাশনাল লেভেলে অনেক ভালো ক্রিকেট খেলতে পারবো। বাট তারপরেও দেখেন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন, আমি ওই শিডিউলটা আমি খুব একটা জানি না, যেহেতু আমি প্রিমিয়ার ডিভিশন খেলি, এইটা কখন শুরু হয় কখন শেষ হয় সেটা আসলে খুব একটা ধারণা নেই আমার। বাট আমি আশা করব যে যারাই এখন ক্রিকেট বোর্ডে আছেন, হ্যাঁ তারা সঠিক সময়ে সব ক্লাবকে একসাথে নিয়ে খেলাটাকে মাঠে নেবেন এবং প্লেয়াররা মাঠে খেলবেন। দেখেন এতগুলো প্লেয়ার যদি ক্রিকেট না খেলে তাইলে এদের ফ্যামিলি আসলে কি হবে বা এরা কই যাবে বা কি করবে, এটাও কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক। তো অ্যাজ এ কোয়াবের সদস্য হিসাবে, অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি চাবো যে অবশ্যই প্লেয়াররা মাঠে খেলবে এবং সঠিক সময়ে খেলবে এবং খুব সুন্দরভাবে ক্লাব এবং প্লেয়ারদের একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। সম্পর্কটা কি আসলে সুন্দর করা সম্ভব কিনা, মানে আপনারা তো একটা অনমনীয় অবস্থায় আছেন আর কি। ডেফিনেটলি সুন্দর করা সম্ভব, এটা নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু আজকে এই কোশ্চেনটা কেন আসছে এটার পিছনে তো কারণ আছে। আপনারা সদ্য সমাপ্ত বিসিবি নির্বাচনে দেখেছেন যে কিভাবে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে। সুতরাং এই ধরনের একটি অনিয়মের ভিতরে যে বোর্ড গঠিত হয়েছে সেই বোর্ডকে কিন্তু কেউ সাপোর্ট করে না। আমি তো মনে করব কোয়াপকে বাংলাদেশের আপামর যে ক্রীড়া সংগঠক যারা আছে, যারা সাবেক ক্রিকেটাররা আছে, বর্তমান ক্রিকেটার আছে, কেউই বাদ নেই এটা সমালোচনা করা থেকে। এবং সেটা থেকেই কিন্তু আজকে প্রশ্ন এসেছে যে আমরা সঠিক সময় লিগ খেলবো না খেলবো না। অবশ্যই আমরা বলেছি যে আমরা এখন লিগ খেলার মতো পরিস্থিতি নেই, বিকজ যেই বোর্ড এসছে এই বোর্ডের অধীনে এই লিগ করা এখন সম্ভব নয়। আমরা কিছু দাবি দাওয়া দিয়েছিলাম, সেগুলি যদি মানত তাহলে তো সঠিকভাবে সম্ভব হতো সময় মতো লিগ শুরু করা। তারপর আরেকটি জিনিস দেখেন, সেটা হলো যে লিগটা কিভাবে শুরু করবে। আপনার এই ফার্স্ট ডিভিশন শেষ হয়েছে এই বছরে, প্রিমিয়ার ডিভিশন শেষ হয়েছে এই বছরে, গত বছর শেষ হয়েছে আপনার থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন। তা আমাদের তো একটা সিনক্রোনাইজ থাকবে যে কখন কোনটা শুরু করবে। এখন যদি শুরু করতো যে প্রিমিয়ার ডিভিশন, অবশ্যই প্রিমিয়ার ডিভিশন থেকে তারপরে প্রিমিয়ার ডিভিশন যারা খেলবে না তারা ফার্স্ট ডিভিশনে খেলবে, ফার্স্ট ডিভিশন শেষ হলে সেকেন্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন শেষ হলে থার্ড ডিভিশন, প্লেয়াররা কিন্তু কোনো না কোনো টিমে খেলতে থাকে। এই ক্ষেত্রে কিন্তু একটি পজিটিভ দিক হলো প্রত্যেকটা ভালো খেলোয়াড় লিগের কোনো না কোনো টিমে খেলার একটা সুযোগ পাচ্ছে। সেই সুযোগটা কিন্তু বর্তমান বোর্ডের কর্তারা দেওয়ার কোনো, অবৈধ বোর্ডের কর্মকর্তারা দেওয়ার কোনো চিন্তা ভাবনা করতেছে না। অবৈধ কি আসলে বলা ঠিক হবে? তারা তো ডেফিনেটলি আমি বলবো, আমি এটা তো এখনো মামলা হয়েছে, এটা এখনো বিচারাধীন। সুতরাং আমি এটাকে বৈধ কিভাবে বলবো যতক্ষণ পর্যন্ত কোর্ট এটাকে বৈধতা না দিবে। ঠিক আছে, আপাতত হয়তো নিয়েছে বৈধতা, কিন্তু এটা এখন পর্যন্ত এটা আমাদের দৃষ্টিকোণ থেকে এটা অবৈধ। ঠিক আছে, তো আমরা চাই যে এটার একটা সুষ্ঠু সুরা হোক। এবং যেটা শুভ বলল যে খেলোয়াড়দের কি হবে, তাদের অনেক ফ্যামিলি আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, না অনেক খেলোয়াড় জড়িত। আপনি একটি জিনিস দেখতে পাবেন, সেটা হলো থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, অলমোস্ট এই ক্লাবগুলি কিন্তু তাদের এই যে খেলোয়াড়দের সাথে এগ্রিমেন্ট করে ফেলেছে, তাদেরকে অ্যাডভান্সও করেছে এবং প্রয়োজনে আরও বেশি অ্যাডভান্স করবে। কিন্তু আমাদের যে দাবি দেওয়াগুলি সেগুলি সলভ না হওয়া পর্যন্ত লিগটা পিছিয়ে যাবে। আচ্ছা, পিছিয়ে যাবে কিনা আমরা এই আলোচনায় আসবো। ক্রিকেট থাকবে কি থাকবে না, ক্রিকেট হচ্ছে কি হচ্ছে না, এটাই তো মূল আলোচনার ব্যাপার। রফিকুল ইসলাম বাবু, আমরা আসলে কথা বলছিলাম, আমরা একটু কথার মধ্যে, যেহেতু আজকে দুপুরে মানে সকালের দিকে আসলে মিটিংটা হয়েছে, প্রথম বিভাগের অনেকগুলো মানে সিংহভাগ দলই গেছেন, আর ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটির সঙ্গে কথা বলতে, যাদেরকে আমরা সিলেক্ট, আমরা একটু দেখে আসি দীপন সাহেব কি বলেছেন, সিটিএম চেয়ারম্যান। সবথেকে ইন্টারেস্টিং, আজকে আমরা মিটিংয়ে অলমোস্ট 17টা ক্লাব প্রেজেন্ট ছিল। সবাই কিন্তু খেলতে চেয়েছে, শুধু টাইমিংটার ব্যাপারে কেউ কিন্তু বলেন আমরা খেলবো না, এই ধরনের কোনো কথা বলে না। কিছু ইন্টারনাল তাদের পার্সোনাল প্রবলেম আছে, কিছু, কারণ ক্লাবগুলি চলে ডোনারের উপরে, ডোনাররা অনেক সিস্টেমের মধ্যে যায়, এই জন্য একটু টাইম আগে পিছিয়ে করছে। বাট নো ওয়ান, এটা প্লেয়ারদের জন্য যেমন ভালো, বোর্ডের জন্য ভালো, ক্লাবগুলোর জন্য ভালো, সবাই খেলতে, কেউ নেগেটিভ কোনো কথা বলে না যে খেলবো না। রফিকুল ইসলাম বাবু, মানে ওনার কথা শুনে তো মনে হচ্ছে একমাত্র নেতিবাচক আপনি, খেলতে চান না। এটা ঠিক নয়, এটা যে কথাটা বলছে এটা ঠিক নয়। এদিকে অনেক ক্লাব এখানে বলেছে যে আমরা জানুয়ারিতে খেলবো,
কারণ আমি কতগুলি মিস ম্যাচের কথা বলেছি। এক নম্বর হলো এক বছরে দুটি লিগ, একই লিগ দুইবার কিভাবে হয়। তাছাড়া এখানে আপনারা দেখছেন যে অনেকগুলি ক্লাব বলেছে যে আমরা জানুয়ারিতে খেলতে চাই, অনেকগুলি ক্লাব বলছে যে আমরা এই বোর্ডের অধীনে খেলবো না। এরকম মিশ্র প্রতিক্রিয়া আছে। তো সব কথা তো আর বলেনি, এবং ক্লাবগুলি সবই যাওয়ার কথা। এখানে 17টি ক্লাব না, আমার ধারণা আরো বেশি ক্লাব আছে এখানে উপস্থিত। একজন হয়তো একজন হয়তো দুটি ক্লাবের রিপ্রেজেন্ট করেছে, এরকমও আছে। তো সব মিলে কিন্তু হজবরল অবস্থা। কারণ এটার একটি কারণ আমি যেটা বললাম ইতিপূর্বে, যে আসন্ন সদ্য সমাপ্ত নির্বাচন যে প্রক্রিয়া হয়েছে সেটা একেবারে কারো কাছে গ্রহণযোগ্য নয়। আমরা ভেবেছিলাম গত অনেক বছর বাংলাদেশের মানুষ ভালো নির্বাচন দেখতে পাচ্ছে না, সুতরাং আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে যেই সমস্ত নির্বাচনগুলি হবে সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে, সবাই অ্যাকসেপ্ট করবে এবং এক্সাম্পল হিসাবে বাংলাদেশে থাকবে। যেটা 2005-এ একটি নির্বাচন হয়েছিল, আমি আবার পুনর্ব্যক্ত করছি, বারবার করছি এই কারণে যে আমরা ওই ধরনের নির্বাচন দেখতে চাই। রেফারেন্স হিসেবে আমরা এরকম সমালোচিত, এরকম অবৈধ প্রক্রিয়া, এরকম 2 নম্বর নির্বাচন আমরা দেখতে চাই না। এগুলি বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করছে না। মাসুল তো আসলে ক্রিকেটার শুভদের উপরে গিয়ে পড়ছে। শুভ মানে দাবার ভরে মনে হয় কিনা মাঝে মাঝে নিজেদেরকে, যে দেখেন বোর্ডের পরিচালক ঘর রেসে যারা এখন নাই তাদের জন্য স্যাক্রিফাইস করতে হতে পারে, বা যারা আছেন যারা যে প্রক্রিয়া এসছেন এটার সঙ্গে আপনারা সম্পৃক্ত না, আবার আপনারাও অনেক রকম ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন ওই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করেছেন। আমি আপনাকে বলি, আমরা যেই স্ট্যাটাসটা দিয়েছি এটা কিন্তু আমরা কোনো পক্ষে বিপক্ষে দেইনি, কিন্তু কনসার্ন তো প্রমাণ করে, মানে আমরা এজ এ প্লেয়ার আমরা চেয়েছিলাম যে একটা সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশে নির্বাচনটা হোক। আমরা এই স্ট্যাটাসটাই দিয়েছি। শেষ পর্যন্ত আপনাদের চাওয়া পাওয়া গেছে কিনা? আমরা প্লেয়াররা, আমরা যেই বডি আসুক না কেন, আমরা প্লেয়াররা আমাদের খেলতেই হবে মাঠে, নাম্বার 1। সেকেন্ডলি হচ্ছে যে আমরা প্লেয়াররা কখনো পলিটিক্স পছন্দ করি না, হ্যাঁ, বা আমরা পলিটিক্সে যেতেও চাই না। হ্যাঁ, এখন বাবুভাইরা আসলেও ভালো হতো, এই পক্ষ আসছে এরাও ভালো করবে। আমরা চাই একটা সুন্দর পরিবেশ, যেই পরিবেশে প্লেয়াররা খেলবে মাঠে এবং ওইখান থেকে প্লেয়ার বেরিয়ে আসবে। এখন যদি মানে যেভাবে যাচ্ছে, আপনি কি আশাবাদী যে এরকম টাল টক্কর ভাবে হবে, মানে ক্রিকেট টুর্নামেন্ট গুলো হয়ে যেতে পারে, সিরিজ গুলো হয়ে যেতে পারে? দেখেন, এটা তো বোর্ডের ডিসিশন হলো, মানে যেহেতু আপনারা একটা কনসার্ন করেছেন, মানে রেইজ করেছেন, সিসিডিএম এর সঙ্গে তো কথা বলার সুযোগ আপনাদের এখন এককভাবে এখনো হয়নি। তো যেভাবে যাচ্ছে ক্রিকেট কি আসলে মাঠে ফিরবে কিনা, এটা আপনারা যদি আপনারা, টু বি অনেস্ট, আমরা মনে করি কোয়াবের পক্ষ থেকে আমরা মনে করি যে ক্রিকেটটা মাঠে গড়াবে। হ্যাঁ, একটু সময় হয়তো বা নিবে, বাট ক্রিকেটটা মাঠে গড়াবে আমরা বিশ্বাস করি। বাকিটা এটা আল্লাহ জানে, এবং বাকি যে ডিসিশনটা ওনারাও ওই আল্লাহ জানের মধ্যেও একটা বিশাল সাবজেক্ট। এখন আসলে যে আল্লাহ জানে বলে শামসুর রহমান শুভদের এখন তাকিয়ে থাকতে হচ্ছে আসলে। না, আমি তো বলেছি আমরা কিছু জেনুইন দাবি দিয়েছিলাম, যেগুলি উত্থাপন করেছিলাম সেভারাল টাইমস। আমি এবং ইয়াসির আব্বাস একসাথে একদিন বলেছিলাম, আরেকদিন আমরা মোহামেডান ক্লাবে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছিলাম যে আমাদের এই দাবি দেওয়াগুলি মানলে হয়তো আরো ভালো হতো, এবং এই দাবির প্রতি আমরা এখনো আছি, এবং এই দাবিগুলি না পর্যন্ত আমরা মনে মাঠে ফিরছি না, এটা শিওর। কিন্তু এখন যেটা হচ্ছে যে হ্যাঁ, এখানে বলছে যে অধিকাংশ ক্লাব এসেছে, অবশ্যই ক্লাবরা যাবে, ক্লাবের কথাগুলি ক্লাবরা বলবে না, অবশ্যই ক্রিকেট বোর্ডে যায় বলেছে যে আমরা এই পরিস্থিতিতে খেলতে চাই, স্টেক হোল্ডার সেটাও তো না রফিকুল ইসলাম বাবু। না, অবশ্যই বাংলাদেশের আমি একটু ক্লাবের কথা বলি। আমাদের এক সময় বোর্ডে এরকম প্রফেশনাল ছিল? অবশ্যই না, কারণ বাংলাদেশের ক্রিকেটটা আজকে এই পর্যায়ে আসার পিছনে এই ক্লাব বা কিছু সংগঠনরাই মানে অগ্রণী ভূমিকা পালন করেছে। আপনি এক সময় দেখেছেন যে কোনো মানে বোর্ডের যে মানে একটা টিম রে চালানোর জন্য ন্যাশনাল টিম করার মতো টাকাও ছিল না, সেই ক্ষেত্রে কিন্তু ওই অর্গানাইজাররাই অ্যারেঞ্জ করেছে, তারা খেলেছে। কিন্তু এটা কি আপনাদেরকে গ্রিলিং করছে কিনা, কোশ্চেনেবল করে তুলছে কিনা ক্রিকেটারদের কাছে বা অন্যান্য? ডেফিনেটলি দেখেন, এই ক্লাবের অবদানটাকে কিন্তু অস্বীকার করা হচ্ছে। ক্লাবের দাবি দাও থাকতে পারে না? ক্লাবগুলি কি চায়? এখানে একটা নির্বাচন হয়েছে, এখানে আবাহনী নাই, মোহামেডান নাই, ব্রাদার্স নাই, বড় বড় একটি ক্লাবও নাই, সেইখানে একটি আপনি নির্বাচন করে ফেললেন নিজেদের মতো করে, এটা হতে পারে না। এবং আপনারা এই নির্বাচন করতে গিয়ে কতগুলি অনিয়ম করেছে জেলা বিভাগে, ঢাকার ক্লাবগুলির সাথে তাদেরকে খাটো করা হয়েছে, ছোট করা হয়েছে। সেই ক্ষেত্রে তো এই প্রতিবাদটুকু আসতেই পারে। মানে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে গিয়ে কথা বললেও তো হতো, উনি সবই জানেন। আমরা তো বলেছি যে একটি গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার থাকলে যে ক্রীড়ামন্ত্রী থাকে সে ক্রীড়াঙ্গনের অভিভাবক থাকে।
একটি উপদেষ্টা বা ইন্টারিম গভর্নমেন্ট থাকলে যে ক্রিয়ার দায়িত্ব থাকে সেও এই ভূমিকা পালন করতে পারে। এইটা কিন্তু আমরা বারবার বলেছি, তার কাছে যারাই আসবে সেই হলো সমান, তাদের লোক। তার মানে আপনি বলছেন সেখানে সমতা হয়নি? আমার মনে হয়নি, কারণ এখানে কিছু কিছু গাফলতি আমরা দেখেছি, সেটা নিয়ে কিন্তু এত প্রশ্ন। আজকে যে ক্লাবগুলি বলছে যে আমরা খেলবো না, কেন বলবে? সবাই তো খেলতে চায়, খেলোয়াড়রা খেলতে চায়, ক্লাবগুলি খেলতে চায়, ক্লাব সংগঠকরা খেলার মাঠে থাকতে চায়। এবং খেলাধুলা এমন একটি জিনিস যে খেলাধুলা সমস্ত অনিয়ম থেকে ছেলেদের দূরে রাখে, মাদক থেকে দূরে রাখে। শুভ, মানে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করে অনেক জায়গা থেকে ক্রিকেটাররা এসে, মূলত ঢাকা প্রিমিয়ার লিগ থেকে খেলে যারা আসেন তাদের বিশাল একটা চাঙ্কি এখানে খেলেন। তারপরে না আন্ডার 19 থেকে কেউ কেউ পিকড হন, অনেকভাবেই হন। ন্যাশনাল লিগে ভালো করার পরেও অনেকে টেস্ট টিমের চান্স পান, সেটাও খুব রেয়ার ক্ষেত্রে। কিন্তু ঢাকা লিগের যে মান, এটা কি খুব ভালো কিছু? মানে আপনারা যেভাবে ক্রিকেটটা খেলছেন গত 5-7 বছর, বিদেশি কোনো ক্রিকেটার নাই, কোনো ক্লাবে খেলছে না। এটা তো মানে নাইম শেখ থেকে শুরু করে অন্যান্য ক্রিকেটাররা যেভাবে মুড়িমুখির মতো রান করার পর আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে মানে মোটামুটি ব্যর্থ হচ্ছেন। আপনার কি মনে হয় আপনারাও খুব স্ট্যান্ডার্ড ক্রিকেট খেলছেন কিনা? ক্রিকেট আছে কিন্তু আবার ক্রিকেট নাইও। দেখেন, ক্লাব ক্রিকেটটা আগে যেরকম একটা জাঁকজমকপূর্ণ ছিল, এখনকার ক্লাব ক্রিকেটটা কিন্তু একটু ডাউন হয়ে গিয়েছে। হ্যাঁ, তো আমি অবশ্যই বলবো যে ইন ফিউচারে জিনিসটা ডাউনটা হয়েছে কিসের জন্য আপনি তো ভালো বলতে পারবেন, কারণ দেখেন বিগত অনেকগুলি বছর ধরে এক একটা ক্লাব কর্মকর্তা 7টা 8টা 10টা টিম নিয়েও চালিয়েছে। তো এই কারণে হয়েছে কি যে ওদের নিজস্ব একাডেমি থাকে, ওদের নিজস্ব ক্লাব থাকে যেখান থেকে প্লেয়াররা খেলে, টাকা প্লেয়াররা কম পাচ্ছিল। তো সব দিক দিয়ে মিলিয়ে না আসলে আপনি স্ট্যান্ডার্ড মানের প্লেয়ার যখন আপনি আপনার টিম নিয়ে নেবেন, আপনি ওই লেভেলের টাকাটা আপনার খরচ করতে হবে, ওই প্যাশন দিয়ে আপনাকে টিম করতে হবে। তো ওই প্যাশনটা ক্লাব কর্মকর্তাদের মধ্যে বিগত অনেক বছর ধরে আমরা দেখে এসেছি যে এটা অনেক কম ছিল, কারণ তাদের অনেক সংখ্যক ক্লাব ছিল, এই বিধায় তাদের মানটা তারা কমিয়ে দিয়েছে। বাট এটা তো ভোটের রাজনীতির একটা মার প্যাচে আপনারা ধরা খেয়ে গেছেন তাহলে বলতে হবে। দিন শেষে তো সেরকমই তো মনে হয়। বাট তারপরেও দেখেন, তারপরেও আমি বলবো যে মানে অনেকগুলো ক্লাব মানুষ রাখে কেন, বা একজন রাখে কেন, বা একটা গ্রুপ রাখে কেন? তাকে কাউন্সিলরশিপ ক্যাটার করে তারপরে তো বিসিবি ইলেকশনটা করতে হবে, 76 ভোটের খেলা। যত বেশি কাউন্সিলর তার কাছে থাকবে জিতবে। এখন যারা আসছেন একটা বিশেষ গ্রুপও এখানে এসছেন, তাদের কাছে সবচেয়ে বেশি ক্লাব। তো এটা নিয়ে তো আমরা কখনো কোনো কথা শুনলাম না আপনাদের কাছ থেকে। এইটা আমরা কি বলবো, আমরা এজ এ প্লেয়ার আমরা তো এটা নিয়ে আমাদের কিছু বলার নেই, কারণ ওখানেও তো ক্রিকেটাররাই খেলছে, ওইখানেও তো ক্রিকেটাররাই খেলছেন। তো আমার মনে হয় যে আপনি আরেকটা কথা যেটা বলেছেন সেটা আমি উত্তর দিই যে ফরেন প্লেয়ার থাকা, ডেফিনেটলি ফরেন প্লেয়ার থাকলে একটু খেলাটা আরও সুন্দর হয়, একটু স্ট্যান্ডার্ডটা একটু বাড়ে। বাট তারপরেও আপনি যদি অন্যভাবে চিন্তা করেন যে ওই একটা ফরেন প্লেয়ারের জন্য আমাদের দেশের একটা ভালো প্লেয়ার সুযোগ পায় না, তো ও কিন্তু সুযোগটা পাচ্ছে। হ্যাঁ, তো দিন শেষে কিন্তু ওই ফরেন প্লেয়ার বাংলাদেশের হয়ে খেলবে না। আমাদের একটা ছেলে সুযোগ পেলে, ও পারফর্ম করলে ও কিন্তু বাংলাদেশের হয়ে খেলবে। তো ওই দিক থেকেও আমি মনে করি যে হ্যাঁ, ফরেন প্লেয়ার হলে ভালো, বাট বাংলাদেশে আরো ডোমেস্টিক প্লেয়াররা আছে যারা সুযোগ পেয়েও বা জাতীয় দলে গিয়ে কি করছে একজন। দেখেন, সুযোগ পেয়ে জাতীয় দলে কি করছে সেটা এটা তো আসলে কোনো গত 5 বছরের হিসাবটাও যদি আমি ধরি, তাহলে অন্তত ওপেনিং এ চেঞ্জ হয়েছে 10 বারের উপরে। মানে এটা কম করে বললাম। দেখেন, আমি কিন্তু অন্য জায়গায় তো প্রচুর রান সবাই করছে। আমি বর্ষণ ভাই, আমি একটা কথা বলি, আমি এটা বলি এই কারণে যে দেখেন, আপনি এখন ঘুরে ফিরেই এই 4-5 জনের পরে আর আপনি কোনো প্লেয়ার পাবেন না। কারণ কি, আপনি কখনো লাস্ট 12, 14, 15 বছর আপনি কোনো প্লেয়ার প্রডিউস করেননি। এই কারণে করেননি, আপনি কয়েকটা জেনারেশন আনঅফিশিয়ালি আপনি অফ করে দিয়েছেন। এর মধ্যে আপনিও পড়েছেন আমি জানি। হ্যাঁ, তো হতে পারে। তো আনঅফিশিয়ালি আপনি যখন অফ করে দিবেন, তারপরে যারা থাকবে, যারা 2 বছর, 2.5 বছর, 3 বছর পরে বাংলাদেশ টিমে খেললে ওদের জন্য বেটার হতো। ওরা 3 বছর আগে খেলছে এবং বাদ পড়তেছে 20 বছর বয়সে, ঢুকতেছে আবার 22 বছর বয়সে। হ্যাঁ, তো জিনিসটা কিন্তু অনেক কিছু ভ্যারি করে। তো আপনি এক্সপিরিয়েন্স হওয়ার আগে আপনি যখন ন্যাশনাল টিমে নেবেন, আবার বাদ দিবেন পারফরমেন্সের কারণে, আবার এক্সপিরিয়েন্স যখন যতটুকু ডোমেস্টিক ক্রিকেটে খেলবে আবার আসবে। তো এই হিসাব করলে কিন্তু আমাদের আসলে পাইপলাইনে যে খুব বেশি প্লেয়ার তা কিন্তু না, ওই ঘুরে ফিরেই দেখবেন এই 5-7 জন 10 জন প্লেয়ারই। তাহলে রহিকুল ইসলাম বাবু, দায়ভার তো আপনাদের উপর ওই পড়ে। ক্লাব ক্রিকেটে তাহলে কি ফ্লারিশটা করলেন? মানে ধরলাম একটা মাফিয়া চক্রের হাতে
ছিল আটকে, ছিল, কিন্তু আমরা চাচ্ছি, এটা বরাবর আমরা চেয়েছি যে মাঠটা নিরপেক্ষ থাকবে। এখানে আমরা শেষ মিনিটের দিকে চলে এসেছি, আপনি একটু ক্লিয়ার করেন আমাদের। দেখেন আজকে বাংলাদেশের কি অবস্থা দেখেন, আফগানিস্তানের মতো দেশের সাথে পরপর 3টি ম্যাচ হেরেছে, এখন ওয়েস্ট ইন্ডিজের সাথে গতকালকে কিভাবে হেরেছে, সবকিছুর মূলেই কিন্তু আছে বাংলাদেশের যে এই যে আমাদের একটা মানে কি হস্তক্ষেপের একটা যে জায়গা তৈরি হয়েছে সব সময়, এটা ধারাবাহিকতা এখন পর্যন্ত আছে, সেটার থেকে আমরা বেরোতে পারছি না। এবং আপনি দেখেন যে কিভাবে মানে এই ধরনের নির্বাচন, এই ধরনের বোর্ড কারোই কাম্য ছিল না। এখন যারা আসছে তারা কিন্তু তাদেরকে কেউ মেনে নিতে পারছে না। অনেকে দেশের দেখেন আজকে গ্যালারি ফাঁকা। আজকে বাংলাদেশ কিভাবে হারছে আফগানিস্তানের সাথে, ওয়েস্ট ইন্ডিজের সাথে। আল্লাহর রহমত বরকত বলে একটা কথা আছে, কিন্তু এটা আমি বারবার বলি এই কারণে যে ঠিক আছে, সবকিছু ঠিক থাকলে, সঠিকভাবে থাকলে, গরমের জন্য দর্শক টার্নওভারটা কম হয়েছে, সংগঠকদের মতামতের প্রতিফলন ঘটলে সেখানে রহমত বরকত আসবেই, না থাকলে সেখানে এই ধরনের সমস্যা হবে। শুভ, আপনি কি যোগ করতে যাচ্ছেন? আমি একটা জিনিস যোগ করতে যাচ্ছি। আপনি যখন ডোমেস্টিক ক্রিকেটের শুধুই আপনি বিপিএল এবং প্রিমিয়ার লিগ কেন্দ্রিক যখন আপনি সিলেকশনটা হবে, হ্যাঁ, প্লেয়ার বাইর হবে, তখন কিন্তু আপনি যে কোনো একটা ফরম্যাটকে আপনি মূল্যায়ন দিচ্ছেন না। যেমনটা আপনি ধরেন ক্রিকেটে, আপনিও নিজেও জানেন, আমরাও জানি যে টেস্ট ক্রিকেটটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনি একটা প্লেয়ার বের হওয়ার জন্য। আপনি যদি দেখেন যে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে যে আসলে খুব একটা প্লেয়ার যে বের হয়ে আসছে, পারফর্ম করছে, বাট বের হচ্ছে না, আমরা সব সময় অজুহাত দিই হচ্ছে সিনিয়র হয়ে গেছে। আপনি যদি দেখেন এখন পাকিস্তানের লাস্ট টেস্টটা 39-40 বছর বয়সে ছেলেটা 5 উইকেট মেরেছে। তো মূল্যায়ন সিনিয়রদের আপনি একটা সময় দেন না, কিন্তু আবার আপনি যখন মিডিয়ার সামনে আসেন যে পারফরমেন্স নিয়ে সিনিয়র হোক জুনিয়র হোক আমরা মূল্যায়ন করব, কিন্তু আপনি সিলেকশনের সময় যখন আপনি করবেন না, তাহলে হবে কি একটা জায়গায় কেন্দ্রিকই আমরা থেকে যাব। এসব তোমার সাথে একটু অ্যাড করি আমি তোমার কথার সাথে। দেখেন এখন আমরা সবাই একটা টার্গেট কি বিপিএল করব। কেন? এই বিপিএল কিন্তু বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আমি আজকে একটা কথা বলে গেলাম, এখানে কত ফিক্সিং কেলেঙ্কারি হয়েছে, কারা কারা জড়িত আছে, তাদের কি শাস্তি দেওয়া হয়েছে? একটা আমি বলি ক্যান্সারের প্রথম স্টেজে কিন্তু দমন করতে হয়, তারপরে কিন্তু না করলে এটা ছড়িয়ে যায়। বাংলাদেশের ক্রিকেটটাকে এক সময় বিপিএল গিলে খাবে। আমি বললাম আমাদের ন্যাশনাল লিগ আছে, একমাত্র ফার্স্ট ক্লাস ক্রিকেট, আমরা কেন ওটাকে আকর্ষণীয় করি না? কেন ওটাতে আমরা ফোকাস করি না? আমরা চাই যেখানে স্বার্থ আছে সেই দিকে বেশি ফোকাস। আমাদের এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের খেলোয়াড়দের স্বার্থটা রক্ষা করতে হবে। খেলোয়াড়রা কিভাবে উঠে আসবে? আজকে বিভিন্ন জায়গায় ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম একসময় হতো, সেখান থেকে কত ক্রিকেটার উঠে আসতো, তারা ফ্যাসিলিটিজের অভাবে, অর্থের অভাবে তারা কিন্তু উঠে আসতে পারছে না। সেই প্রোগ্রামগুলি কেন বন্ধ? আমাদের সেই দিকে ফোকাস করতে হবে। আমরা শুধু যেখানে স্বার্থ সেখানে আমরা স্বার্থটা আসলে ক্রিকেট এবং দর্শকদের থাকতে হবে। আমার মনে হয় এত কেলেঙ্কারির ভিতরে এগুলি না করাই ভালো। আমাদের যে জিনিসটা আমাদের এখনই করা না ভালো না আরো পরে করা? সব সময়ের কথা বলছি আমি, যে জিনিসটা করলে আমাদের দেশের ক্রিকেটাররা বেনিফিটেড হবে, দেশের ক্রিকেটার আরো উঠে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু সেইগুলি করা উচিত। একটা ফ্র্যাঞ্চাইজি লিগ না হলে প্লেয়াররা খেলবে কি? না, আমি আসলে এই জায়গাটা বাবু ভাইয়ের সাথে আমি একমত হতে পারলাম না, সরি বাবু ভাই। যে হ্যাঁ, বাবু ভাই যেটা বলেছেন ওটা অবশ্যই ইম্পর্টেন্ট কথা বলেছেন। হ্যাঁ, যারাই দোষী বা এটা কখনোই কাম্য না ক্রিকেটের ক্ষেত্রে, বাট ওইটার জন্য তো আসলে আপনার আকসু আছে আমাদের, ওটা রিলিজ হবে খুব সম্ভবত খুব সুন। তো বিপিএল হবে না, বিপিএল না হলে আসলে কি হবে? আলটিমেটলি আমাদের খেলাটা কিন্তু ডাউন হয়ে যাবে। না, আমি বলেছি আমাদের ন্যাশনাল লিগটা কেন এত ডাউন? যেখান থেকে তুমি নিজেই বললা যে এখান থেকে খেলোয়াড় পারফর্ম করলেও আমরা ন্যাশনাল লিগে মানে ন্যাশনাল টিমে নিতে নেই না, যে এটা ওই রকম না, তার মানে এটার স্ট্যান্ডার্ড এত লো যে আমরা ওইখানে পারফরমেন্সটাকে বিবেচনা আনছি না, এই তো। কিন্তু অর্থ সংস্থান এটা তো একটা ম্যাটার করে। আমরা আসলে বুঝতে পারছি যে একটা বেশ গণ্ডির মধ্যে আমরা চক্রের মতো দৌড়াচ্ছি, ক্রিকেটটা থেকেও নেই, আবার ক্রিকেট মাঠে গড়াচ্ছেও বটে। তো আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। মানে এটা আরো অনেক এক্সটেন্সিভ একটা আলোচনা হতে পারতো। না, আমরা এটা নিয়ে আশা করি মানে সবাই সেম পেজে, ক্রিকেটটা হোক সবাই চাই। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্তই। আগামী সপ্তাহে যখন আবার ফিরে আসবো, আমি নিশ্চিত নই আর কি মাঠে অপেক্ষা করছে নাটকীয়তা। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।